দেখতে এসেছে। বিয়ে প্রায় ঠিকঠাক হয়ে গেছে। হঠাৎ আদ্র ভাইয়া কোথা থেকে দৌড়ে এসে সবার সামনে আমাকে জড়িয়ে ধরলেন। আমি ভাইয়াকে ছাড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু ফলাফল শূন্য। আদ্র ভাইয়া এমন ব্যবহারে সবাই যেন অবাকের শীর্ষে পৌঁছে গেছে। এলাকার সবচেয়ে ভদ্র ছেলে, তারপরও আবার নামকরা ইউনিভার্সিটির প্রফেসর, সবার সামনে এমন একটা কাজ করতেছে, ভাবা যায়? বেশ কিছুক্ষণ পর আদ্র ভাইয়া আমাকে ছেড়ে দিয়ে কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হন হন করে বাহিরে চলে গেল। সবাই এখনো আমার দিকে মুখ হাঁ করে তাকিয়ে আছে। কি হলো এটা? আদ্র কেন হঠাৎ করে এমনটা করলো? তার মতো একটা ছেলে এমনটা করতে পারে কিভাবে? সবার মনেই এই প্রশ্ন চলতে লাগলো। আর এইদিকে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। লজ্জা আর অস্বস্তিতে কিছু বলা তো দূরে থাক, মাথা তুলতেই পারছি না। কি হলো এটা আমার সাথে? আদ্র ভাইয়া এমনটা কেন করলো আমার সাথে? এমন নানা প্রশ্নে নিজেকে জর্জরিত করে চলেছি। আদ্র ভাইয়ার এমন ঘটনায় পাত্রের বাবা ফপিকে বলল, মিসেস রহমান, আপনি আমাদের ডেকে এনে এভাবে অপমান করলেন, আমি ভাবতেও পারিনি। পাত্রের বাবার এমন কথায় ফুপির মুখটা লাল হয়ে গেল। এমনিতেই তিনি এক কথার মানুষ, তাকে কেউ কিছু বলবে এটা তিনি শুনতে একদমই পছন্দ করেন না। কিন্তু পরিস্থিতি এখন ঠিক উল্টো, তাই তিনি বিনয়ের সাথে বললেন, দেখেন ভাই সাহেব, এমনটা যে হবে আমরা সেটা বুঝতে পারি নাই। হঠাৎ যে আদ্র এমন কিছু করবে এটা আমাদের ভাবনারও বাহিরে ছিল। এই ঘটনার জন্য আপনাদের কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নাই, তারপরও পারলে আমাকে ক্ষমা করবেন। পাত্রের বাবা এতে একটুও না দমে আগের চেয়েও বেশি জোরে চেঁচিয়ে বললেন, আপনারা আমাদের ডেকে এনে অপমান করছেন? আপনাদের যদি নিজেদের ভেতরে এমন ঠিক করাই ছিল, তাহলে আমাদের ডেকে এনে এভাবে অপমান করলেন কেন? আপনাদের আমি দেখে নিব। এই বলে তিনি সবাইকে নিয়ে চলে গেলেন। পাত্রপক্ষ চলে যেতে না যেতেই ফুপি হুঙ্কার দিয়ে বলল, ফারিহা, এইসব কি? আমার মান সম্মান রাখলে না আর? ফুপির এমন হুঙ্কারে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। এখন আরো ভয়ে সারা শরীর ঝিমঝিম করছে আমার এমন অবস্থা দেখে বড় বাবা ফুপিকে বলল, আহা আপু, ওকে এভাবে ধমকাচ্ছ কেন? ওকে এখন একটু রেস্ট নিতে দাও। আদ্র আসলে আমরা সবাই তার সাথে কথা বলবো তখন। বড় বাবার এমন কথায় ফুপি যেন আরো ক্ষেপে গিয়ে দ্বিগুণ জোরে চিৎকার দিয়ে বলল, দাও, আরও আশকারা দিয়ে মাথায় তুলো। এত বড় একটা কাহিনী ঘটে গেল আর ওনারা এখন কিছুই বলছে না। আসুক আজকে আদ্র, ওর একদিন কি আমার একদিন। এই কথা বলে হনহন করে রুমে চলে গেলেন তিনি। ফুপি চলে গেলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই। ফুপিকে জমের মতো ভয় পায় বললেই চলে। ফুপি চলে যেতেই বড় বাবা সবার উদ্দেশ্যে বললেন, তোমরা এখনো দাঁড়িয়ে আছো যে? আরো কোনো নাটক দেখার বাকি আছে নাকি? বড় বাবার এমন কথাই সবাই যার যার ঘরে চলে গেল। আর আমি আমার ঘরে গিয়ে ভাবতে লাগলাম, কি হলো এটা? আমার সাথে আদ্র ভাইয়া এমনটা কেন করলো? ভাইয়া কি আমাকে ভালোবাসে? না না, তা হবে কেন? তাহলে কি? এমন নানা প্রশ্ন মনের মধ্যে উকি দিতে শুরু করলো। এবার পরিচয়ে যাওয়া যাক। আমি ফারিহা মেহবুব, আহসান মেহবুব এবং আফসানা মেহবুবের প্রথম কন্যা, ছোট ভাই আফসান মেহবুব। আর যার জন্য আজকে এত কিছু হলো উনি হলেন আদ্রিয়ান মেহবুব আদ্র। আবরার মেহবুব মানে বড় বাবা, রোমানা মেহবুব মানে বড় মার দুই মাত্র সন্তান। বড় বোন আদ্রিতা মেহবুব বিয়ে করে এখন স্বামী নিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছে। আর ছোট বোন অদ্রি মেহবুব। বাকিটা গল্পে আস্তে আস্তে জানতে পারবেন। ড্রয়িং রুমে আজকে বৈঠক বসেছে। বৈঠকে আলোচনার বিষয় হলো আদ্র ভাইয়ার তখনকার ঘটনা। ড্রয়িং রুমের একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, আর ওইদিকে সবাই আদ্র ভাইয়াকে নানান প্রশ্ন করে চলেছে, কিন্তু ওনার যেন কারো কোনো কথাই কানে যাচ্ছে না। সেই তখন থেকে ফোনে কি যেন করতেছেন। ওনার এমন ব্যবহারে বড় বাবা ধমক দিয়ে বলল, আদ্রম, এটা কেমন ব্যবহার? সবাই তোমাকে কিছু জিজ্ঞাসা করতেছে আর তোমার সেদিকে কোনো খেয়াল নাই। আদ্র ভাইয়া বড় বাবার কথা এবার বলে উঠল, সবাই একসাথে প্রশ্ন করতে থাকলে আমি কিভাবে জবাব দিব? আমাকে কি জবাব দেওয়ার সুযোগ দিয়েছো তোমরা? এক এক করে জিজ্ঞাসা করো তোমরা এক্স্যাক্টলি কি কি জানতে চাও। আদ্র ভাইয়ার এমন কথা শুনে ফুপির সাথে সাথে ঝংকার দিয়ে প্রশ্ন করে বসলো, তখন মেহমানদের সামনে ফারিহার সাথে ওরকম বাজে ব্যবহার কেন করলে? তুমি কি জানতে না যে ফারিহার বিয়ের জন্য ওদেরকে আমি এনেছি? ফুপির এমন সিরিয়াস কথাই আদ্র ভাইয়া কিছুই হয়নি এমন একটা ভাব করে বলল, তো তাতে কি হয়েছে?
ফুপি আদ্র ভাইয়ের ব্যবহারে অনেকটা বিরক্ত হয়ে বলল, কি হয়েছে মানে? তুমি কি বুঝতে পারছো না আজকে তোমার জন্য আমাদের মান সম্মান কোথায় গিয়ে পৌঁছেছে? আদ্র ভাইয়া এবার একটু সিরিয়াস মুডে বলল, হ্যাঁ তাতে কি, আমি আমার বিবাহিত স্ত্রীর সাথে যা খুশি করতে পারি, তো এটার জন্য কি পাড়ায় পাড়ায় বলে বলে অনুমতি নিতে হবে নাকি? আদ্র ভাইয়ার এমন কথাই আমি যেন আকাশ থেকে পড়লাম। এতক্ষণ মাথা নিচু করে থাকলেও এবার মাথা তুলে একটু দেখলাম, তারপর অবাক হয়ে আদ্র ভাইয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, বিবাহিত স্ত্রী? আমার আবার কখন বিয়ে হলো আদ্র ভাইয়ার সাথে? তাহলে আদ্র ভাইয়া মিথ্যে বলতেছে কেন? না না, মিথ্যে কেন বলবে? তাহলে আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? এইদিকে আদ্র ভাইয়ার এমন কথা শুনে সবার মুখ বড় হা হয়ে গেছে। কি বললো এটা আদ্র? ধাক্কাটা সামলে নিতে বেশ কিছুক্ষণ লাগলো। সামলে নিয়েই বাবা আদ্র ভাইয়াকে বলল, মানে কি বলছিস এসব আদ্রম? জি চাচু, ঠিকই তো বলেছি। আদ্র ভাইয়ার এমন কথায় ফুপি হুঙ্কার দিয়ে বলল, ফারিহা, এসব কি শুনছি আমি? ও আর কি বলবে ফুপি, যা বলবে তা এই কাবিন নামা। এটা বলে একটা কাগজ এগিয়ে দিল বাবার উদ্দেশ্যে। বাবা কাগজটা পড়ে চেঁচিয়ে বললেন। ফারিহা, বাবার এমন চিৎকারে মাথা নিচু করে কান্না করে মিনমিন করে বললাম, বাবা এসব কিছু ঠিক না, আদ্র ভাইয়া মিথ্যে বলতেছে, আমি এর কিছুই করিনি। কিন্তু আমার কথা মনে হয় না কেউ শুনতে পেয়েছে। বাবা, ফুপি আর আদ্র ভাইয়াকে জমের মতো ভয় করি, তাই তাদের সামনে মুখ ফুটে ভালোভাবে বলতে পারলাম না। আমার এমন অবস্থা দেখে বড় বাবা বললেন, আহাম, তোমরা অযথায় আমার ফারুমাকে এমনভাবে ধমকাচ্ছ কেন? আমার মনে হচ্ছে এই সব কিছুর মূলে হলো এই আদ্রম, আর তোমরা ওকে ছেড়ে আমার ফারুমাকে ধমকাচ্ছ। বড় বাবার এমন কথায় আমার কান্না যেন বেড়ে গেল। আমি বড় বাবার পাশে গিয়ে দ্বিগুণ গতিতে কান্না করতে করতে বললাম, দেখো না বড় বাবা, আদ্র ভাইয়া শুধু শুধু মিথ্যে বলে আমাকে ফাঁসাচ্ছে। আমি এর কিছুই জানি না, শুধু শুধু আমাকে দোষারোপ করছে। আমার এমন কথায় আদ্র ভাইয়া হনহন করে উঠে এসে আমাকে টেনে নিয়ে গিয়ে কাবিন নামার কাগজটা হাতে ধরিয়ে দিয়ে বলল, তোর কাছ থেকে এটা আশা করি নাই আমি। ফারুক, ছি, নিজের বিবাহিত স্বামীকে বিয়ে হওয়ার পর অস্বীকার করছিস। তুই আমাকে বিয়ে করে এটা আমার সাথে করতে পারলি কিভাবে? তোর একটুও বিবেকে বাঁধলো না? আদ্র ভাইয়ার এমন কথার আমি কি জবাব দিব বুঝতে পারছিলাম না। কাবিন নামার দিকে তাকিয়ে দেখি কোণের জায়গায় স্পষ্ট জলজল করছে ফারিহা মেহবুব নামটা, আর বরের জায়গায় আদ্রিয়ান মেহবুব আদ্র, সাথে স্বাক্ষরের জায়গায় আমার স্বাক্ষর দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এটা কিভাবে সম্ভব? আমি কখনো এমন কাগজে স্বাক্ষর করি নাই, তাহলে এটা কি? তারপরও আমি মিনমিন করে বললাম, না, এটা মিথ্যে, আমি কখনো বিয়ে করি নাই তোমাকে, এই কাগজটাও মিথ্যে। আমার এমন কথায় আদ্র ভাইয়া একটু রাগী ভাব নিয়ে বলল, এরপরও তুই অস্বীকার করছিস ফারুক? তুই নিজের বিয়েকে অস্বীকার করবি? আমি ভাবতেও পারিনি। ছি ফারুক, ছি। আমাদের এমন কথা কাটাকাটি দেখে এবার ফুপি চেঁচিয়ে বলল, তোমরা থামবে? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, দেখো তোমাদের পছন্দ হয় কিনা। সেটা হলো, আদ্র আর ফারিহা যেহেতু একটা কাণ্ড ঘটায় ফেলেছে, তাই আমি চাই সামাজিকভাবে আবার ওদের বিয়ে পুনরায় দেয়া হবে, এবং সেটা খুব জলদি। কেননা এলাকায় আমাদের পরিবারের একটা সম্মান আছে। ফুপির কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি হচ্ছে আজকে আমার সাথে এসব? আমার সাথে আজকে সকাল থেকে শুধু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলেছে। একে তো হঠাৎ করে দেখতে আসলো, তারপর আবার আদ্র ভাইয়ের তখনকার ঘটনা, এখন আবার বিয়ে। উপরওয়ালা আমাকে রক্ষা করো এই বিপদ থেকে। আমি এই বিয়ে কখনো করতে পারবো না, কেননা আমি তো অন্য কাউকে ভালোবাসি। শুধু ভালোবাসি না, মন প্রাণ দিয়ে ভালোবাসি। তাই এবার আর চুপ না থেকে বলে উঠলাম, না ফুপি, আমি আদ্র ভাইয়াকে কখনোই বিয়ে করতে পারবো না। আমার এমন কথাই ফুপি যেন রেগে লাল হয়ে গেল। আমার দিকে হুঙ্কার দিয়ে চেঁচিয়ে বলল, লুকিয়ে বিয়ে করার সময় এই কথা মনে হয় নাই তোমার? এখন আমরা সামাজিকভাবে আবার বিয়ে দিচ্ছি, এখন তোমার এই কথা মনে হচ্ছে? ফুপির এমন হুঙ্কারে যেন আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল, সাথে আমার অনেক কান্না পেল। আমি কাউকে সত্যিটা বোঝাতে পারছি না, কেউই আমার কথা বিশ্বাস করছে না। তারপরও আমি বললাম, না ফুপি, আদ্র ভাইয়ের সাথে আমার বিয়ে হয় নাই, সত্যি ফুপি, আমাকে বিশ্বাস করো। ফুপি আমার এমন কথাই আমার দিকে রাগীভাবে তাকিয়ে ধমক দিয়ে বলল, চুপ, আর একটাও কথা না। আমি যেহেতু বলেছি বিয়ে হবে, সুতরাং বিয়ে হবে। তারপর অন্যদের দিকে তাকিয়ে বললেন, এতে তোমাদের কারো কোনো আপত্তি আছে?
ফুপি যেহেতু বলেছে তাই কেউ আপত্তি করবে না, আর হলেও তাই। যেমনটা হয়েছিল আজকে, ফুপির জোরের কারণেই পাত্রপক্ষ আমাকে আজকে দেখতে এসেছিল। বাবা ফুপিকে বলল, তুমি যেহেতু বলেছ তাই আমার আর কোনো আপত্তি নাই। যদিও শুরুতে একটু আপত্তি ছিল, কিন্তু এখন ভেবে দেখলাম আদ্র ছেলে হিসেবে বেস্ট। তার ওপর ফারিহা সারা জীবন আমাদের সাথেই থাকতে পারবে। বাবার এমন কথা শুনে আমার যাও অল্প একটু ভরসা ছিল, ওটাও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমি দৌড়ে সেখান থেকে ঘরে চলে আসলাম। এসে বালিশে মুখ গুছিয়ে কাঁদতে শুরু করলাম, কেননা এইটাই এখন আমার একমাত্র কান্নার সঙ্গী। এইদিকে ফারিয়াকে এভাবে দৌড়ে চলে যেতে দেখে আদ্র অনেকটা ভয় পেয়ে যায়। তাই সে তাড়াতাড়ি সেখান থেকে উঠে ফারিয়ার ঘরের সামনে এসে দেখতে পায় ফারিয়ার দরজা বন্ধ করে দেওয়া। এটা দেখে তার ভয়ের মাত্রা যেন দ্বিগুণ হয়ে যায়। তাই সে জোরে জোরে দরজা ধাক্কাতে শুরু করে। দরজায় কারোর জোরে জোরে ধাক্কা দেওয়ার কারণে ফারিয়ার অনেকটা রাগ হয়, আর মনে মনে বলে, এমনিতেই তো তোমরা আমার কথা বিশ্বাস করলে না, আমাকে জমের গলায় ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করলে। এখন একটু শান্তি মতো কাঁদতে পারবো না? খুলবো না আমি দরজা, দেখি কত ধাক্কাতে পারো। বেশ কিছুক্ষণ ধরে দরজা ধাক্কা দেওয়ার পরও ভিতর থেকে যখন কোনো আওয়াজ আসলো না, তখন আদ্রর যেন যায় যায় অবস্থা। সে এবার দ্বিগুণ জোরে দরজা ধাক্কা দিয়ে বলল, ফারু, দরজা কি খুলবি নাকি ভেঙে ফেলতে হবে? আদ্র এমন হুমকি শুনে মনে মনে ভাবলাম, ধুর, ভাল লাগে না। এখন আবার আরেক বিপদ, যদি দরজা না খুলি তাহলে উনি যেই মানুষ, হয়তো সত্যি সত্যি দরজা ভেঙে ফেলবে। তার চেয়ে দরজা খুলেই দিই। এই ভেবে দরজা খুলতে না খুলতে আদ্র ভাইয়া আমাকে নিয়ে বিছানার উপর পড়ে গেলেন। মনে হয় ভাঙার জন্য জোরে ধাক্কা দেওয়ার মুহূর্তে আমি দরজা খুলে ফেলেছি, আর বিছানা পাশেই ছিল। বেশ কিছুক্ষণ ধরে আদ্র ভাইয়া আমার উপর পড়ে আছে, সরার কোনো নামই নেই, এক ধ্যানে তাকিয়ে আছে। আর এইদিকে আমি বেচারি যে তার চাপে চ্যাপটা হয়ে যাচ্ছি, সেই দিকে তার কোনো খেয়ালই নেই মনে হয়। এইদিকে আদ্র মনে মনে ভাবতেছে, ফারু, তোমার মধ্যে এমন কি আছে যার মায়ায় আমি বারবার পড়ে যাই? তোমার চোখে এমন কি আছে যার গভীরতায়, যার আবেশে আমার হৃদয় জুড়িয়ে যায়? বলো ফারু, বলো। কিন্তু আমি বলবো কিভাবে? আদ্র তো মনে মনে বলেছে, আর বেচারি আমি তো শেষ। এই বুইড়া খাটাসটার ওজনে তো আমি চ্যাপটা হয়ে যাচ্ছি। ওনাকে অনেক জোর দিয়ে সরাতে চেষ্টা করতেছি, কিন্তু কুলিয়ে উঠতে পারছি না। অবশেষে রেগে কিছু বলতে যাব, তার আগেই, আপু, এই না না, আমি কিছু দেখিনি। এই বলে দুই চোখ হাত দিয়ে ঢেকে নিল অদ্রি। হঠাৎ এমন কথায় আদ্রর ধ্যান ভেঙে গেল। সে দেখতে পায় অদ্রি দুই হাত দিয়ে তার চোখ ঢেকে রেখেছে। এটা দেখে সে লজ্জা পেয়ে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গেল। এইদিকে আমি কি বলবো বুঝতে পারছি না, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ছি, ছোট বোনের সামনে আবার একটা বাজে পরিস্থিতিতে পড়তে হয়েছে আমাকে। তারপর বললাম, ওই হাত নামা, এইখানে কিছুই চলছে না। আর তখনকারটা একটা দুর্ঘটনা ছিল। আমার এমন কথা শুনে অদ্রি মুচকি হেসে বলল, সেটা তো বুঝতেই পারছি কেমন দুর্ঘটনা, তারপরেও বলছি আরো কয়েকদিন একটু ধৈর্য ধরো ভাবি। ওই কে তোর ভাবি রে? আমি কখনোই তোর ভাবি হব না। তোর এই বুইড়া খাটাস ভাইকে জীবনেও বিয়ে করব না। সেটা তো দেখাই যাবে, তুমি বিয়ে করো না আর না করো। আর করবে কি, তুমি তো বিয়ে করেছোই ভাবি। কথাগুলো রেগে বললাম। অদ্রির কথায় এবার আমি রেগে ধমক দিয়ে বললাম, ওই আর একবার যদি ভাবি ভাবি করিস তাহলে তোর একদিন কি আমার যতদিন লাগে। আমার কথাই অদ্রি পুনরায় মুচকি হেসে বলল, সেটা তো সময় হলেই দেখা যাবে। যে কথার জন্য আসলাম, ফুপি তোমাকে ডাকে, তোমাকে জলদি যেতে বলেছে। আমি যাচ্ছি, তুমিও আসো, তোমার জন্য বিশাল একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। এই বলে চলে গেল অদ্রি। এইদিকে আমি ভাবতে লাগলাম, সারপ্রাইজ? কি সারপ্রাইজ দিতে পারে? আচ্ছা, ওনারা মত চেঞ্জ করলো না তো যে আদ্র ভাইয়ের সাথে আমার বিয়ে দিবে না? ওয়াও, এটা হলে তো ভালোই হবে। এইসব ভেবে আগ্রহ নিয়ে ফুপিদের দিকে চলে গেলাম। আমাকে আসতে দেখে ফুপি বলল, ফারিহা, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আদ্র আর তোমার বিয়ে আগামী শুক্রবার বাদ-জুমা অনুষ্ঠিত হবে। যদিও আগেই তোমাদের বিয়ে হয়েছে, কিন্তু সেটা তোমরা ভুলে যাও। আর তোমাকে যাকে যাকে বলার প্রয়োজন বলবে। ফুপির কাছ থেকে এমন কথা শুনে সারপ্রাইজের আশা সারা জীবনের জন্য মিটে গেল আমার অনেক কান্না পাচ্ছে, কিন্তু সবার সামনে কান্নাও করতে পারছি না, কেননা আমার কান্নার মূল্যই যে কারো কাছে নেই। তাই আর কিছু না বলে ঘরে চলে আসলাম। এসে আমার দীর্ঘ 4 বছরের ভালোবাসা পত্রপুরুষের চিঠিগুলো বের করে জড়িয়ে ধরলাম, কাঁদতে শুরু করলাম। আমার তো কান্নাই একমাত্র সঙ্গী হয়েছে।
আর কেউ নেই আমার। কান্না করে ফোপাতে ফোপাতে বলতে লাগলাম, কই আছো তুমি পত্রপুরুষ? আমাকে কি এই বিপদ থেকে উদ্ধার করবে না? আমি যে আর পারছি না, আমাকে এসে নিয়ে যাও। আমি না হয় তোমার নাম ঠিকানা কিছুই জানি না, কিন্তু তুমি তো জানো। তাহলে আমার এই বিপদে তুমি পারছো চুপ করে থাকতে? তুমি না আমার একটুও কষ্ট সহ্য করতে পারতে না? তাহলে এখন কিভাবে সহ্য করতেছো? আমি যে আর নিতে পারছি না, প্লিজ আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও। এইভাবে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ছি জানি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মনটা অনেক ফুরফুরে লাগছিল, কিন্তু যখনই আমার বিয়ের কথা মনে হলো তখনই কান্না করতে করতে মনে মনে ভাবতে লাগলাম, না, আমি পারবো না অন্য কাউকে ভালোবাসতে, অন্য কাউকে বিয়ে করতে। আমাকে কিছু একটা করতেই হবে। এই ভেবে বাবার কাছে এসে দেখলাম উনি চেয়ারে বসে পত্রিকা পড়তেছে। এটা দেখে বাবার পায়ের কাছে বসে কান্না করতে করতে বললাম, প্লিজ বাবা,